এই মুহূর্তে অত্যন্ত চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে গেল। যদি চাঞ্চল্যকর বলা হয় তাও হয়তো কম বলা হবে। আমি তো নিজেই বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব। অথচ আজ থেকে 5 মাস আগেও কিন্তু এই সজীব ওয়াজেদ জয়কেও সাংবাদিকরা প্রশ্ন করেছিল। সেখানে কিন্তু তার আমরা রুদ্র মূর্তি দেখেছিলাম, তার একটা অদ্ভুত ভাব দেখেছিলাম, তার কথার ভিতরে আমরা দম্ভ অহংকার দেখেছিলাম। কিন্তু আজকের ঘটনা, আজকে তার আমরা চেহারার দিকে যদি তাকাই তাহলে দেখি মুখটা শুকিয়ে গিয়েছে, অর্থাৎ কণ্ঠটা নরম হয়ে এসেছে, নম্র নম্র ভাব, যেন মনে হচ্ছে তার উপরে কেউ এমন কোনো আঘাত করেছে যার কারণে সে আঘাতে জর্জরিত অবস্থায় সে সাংবাদিকদের সামনে এই কথাগুলো বলছে। কতটা আশ্চর্যের বিষয় না? আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করছি না। সজীব ওয়াজেদ জয় সময় দোর্দণ্ড প্রতাপের সাথে এই দেশ শাসন করেছিল আওয়ামী লীগ এবং তাদের সহযোগী আরও কয়েকটি রাজনৈতিক দল মিলে। এবং তারা এতটাই অদ্ভুতভাবে শাসন করত, তারা মনে করতো যে তাদের পতন ঘটানোর মতন ক্ষমতা কারণ নেই। কিন্তু তাদেরও পতন ঘটেছিল এবং গত বছর 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পতন ঘটে। যদিও এই যে ছাত্র জনতার আন্দোলনের পতনটা ঘটে, আমরা এটা যতটা স্বাভাবিকভাবে বলছি, আসলে ওই সময়কার ঘটনা কিন্তু এতটা স্বাভাবিক ছিল না। ওই সময় যারা প্রকাশ্যে মাঠে ময়দানে অবস্থান করেছিল এবং গুলির সামনে নিজেদের বুক পেতে দিয়েছিল আবু সাঈদের মতন, মুগ্ধদের মতন, তারা জানে যে আন্দোলনটা কতটা কঠিন এবং কঠোর ছিল। কেউ যে ওখান থেকে আন্দোলন থেকে বা ওই মিছিল থেকে যে বাড়ি ফিরে যাবে এটার নিশ্চয়তা কারোর কাছে ছিল না। সকলেই ভেবে নিয়েছিল যে আমরা আজকে বাসা থেকে বের হচ্ছে, হয়তো আমরা লাশ হয়ে ফিরব। এমন হতে পারে আমাদের লাশটা হয়তো আমাদের পরিবার নাও পেতে পারে। পূর্বে তো এমনই হয়েছে। প্রায় 2000-এর কাছে সাধারণ মানুষ শহীদ হয়েছিল এবং 30 থেকে 35,000-এর মতন মানুষ আহত হয়েছে। অনেক মেধাবী ভাইয়েরা কেউ চোখ হারিয়েছে, কেউ চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে। অথচ এত রক্ত দেওয়ার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা রাজপথে রক্ত ঝরেছিল। এই রক্ত দেওয়ার মাধ্যমে এই বিগত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হয়েছিল। শুধু তাই নয়, শেখ হাসিনা সহ তার সাঙ্গপাঙ্গ, তার চেলা চামুন্ড যারা ছিল, তারা সকলেই এই দেশ থেকে পালিয়ে গেছে। কেউ ভারতে, কেউ অন্যান্য জায়গায় অবস্থান নিয়েছে, তবে বেশিরভাগ ভারতে অবস্থান করেছে। এই ঘটনার পর 1 বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও এখনো পর্যন্ত আওয়ামী লীগের একজন নেতাকর্মীও তারা দুঃখ প্রকাশ করেনি। তারা এটাকে কোনোভাবে ভুল কাজ করেছে তারা এটাই মনে করে না। তারা মনে করে যে তারা সঠিক কাজ করেছে এবং জুলাই যে আন্দোলনটা হয়েছিল, জুলাই আন্দোলনের সময় তারা যেটা করেছে তারা ন্যায়সঙ্গত কাজ করেছিল। কেননা ওই সময় আন্দোলনের সময় সাথে যারা জড়িত ছিল তারা সকলেই ছিল অভ্যুত্থানকারী, আর তারা অভ্যুত্থানকারীদের বিরুদ্ধেই গুলি ছুড়েছিল। এমনকি 5 মাস আগেও এই সজীব ওয়াজেদ জয় উল্লেখ করেছিল যে ক্ষমা চাওয়ার বিষয়টা প্রশ্নই ওঠে না, কেননা আমার আম্মা এবং আমাদের দল কোনো ভুল কাজ করেনি, আমরা সঠিক কাজ করেছিলাম, তাহলে আমরা কেন ক্ষমা চাইব? এবং আমরা যে সঠিক ছিলাম কিছুদিন পরেই এই জাতি জানতে পারবে। এমন উদ্ধতভাবে, এমন দম্ভভাবে কথা বলেছিল সজীব ওয়াজেদ জয়। আর এই কথা বলার অন্যতম কারণও ছিল কেননা সজীব ওয়াজেদ জয় মনে করছিল যে তাদের শেষ আশ্রয়স্থল হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আওয়ামী লীগ ঘরানার রাজনীতি করেছিল এবং আগে যারা র্যাব, ডিজিএফআই-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছে, তারা এখনও কিন্তু বহাল তবিয়তে ছিল। তাই সজীব ওয়াজেদ জয় মনে করে নিয়েছিল যে অন্তত এই সেনাবাহিনীর মাধ্যমে হলেও আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। কিন্তু এখন সজীব ওয়াজেদ জয় চোখে সরিষার ফুল দেখছে, চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে এসেছে। কখন অন্ধকার হয়ে আসলো? যখন এই সেনা কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করা হলো। শুধু বিচারের মুখোমুখি নয়, তাদেরকে ইতোমধ্যে তাদের জামিন না মঞ্জুর করে আদালতে তাদের জামিন না মঞ্জুর করে তাদেরকে সেলে রাখা হয়েছে, অর্থাৎ তাদের জামিন দেওয়া হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে তাদেরকে হাজির করা হয়েছিল এবং সেখানে তারা জামিন আবেদন করেছিল, তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আর এর পরপরে কিন্তু সবকিছু যেন ওলট পালট হয়ে আসছে আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ ঝটিকা মিছিল করার চেষ্টা করছে এবং ঢাকায় সাধারণ জনগণের বাধার মুখোমুখি হচ্ছে। প্রশাসনও লাগছে না, রিক্সাওয়ালা, চাওয়ালা, এমনকি সাধারণ হকার হিসেবে যারা রয়েছে তারাই কিন্তু ছুটে যাচ্ছে এবং তাদেরকে মারপিট করে পুলিশে সোপর্দ করছে। অর্থাৎ কোথাও আওয়ামী লীগ নিজেদের নামটা পর্যন্ত আর নিতে পারছে না। এই সজীব ওয়াজেদ জয় এখন সব কিছু বুঝতে পেরেছে, যার কারণে আজকে নম্রভাবে গুটিসুটি হয়ে আজকে তিনি এই সাংবাদিকদের সামনে এসে তিনি বলেছেন যে জুলাই সময় আমার আম্মা এবং আমাদের সংগঠন, আমাদের দল এবং আমাদের সহযোগী যারা প্রশাসনিক দায়িত্ব পালন করেছিল তারা যেটা করেছে তারা সম্পূর্ণ অন্যায় করেছিল। এটার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং জাতির কাছে তিনি ক্ষমা চেয়েছেন। এই যে সজীব ওয়াজেদ জয় এত পরে সে ক্ষমা চাচ্ছে, আসলে বাংলাদেশের মানুষ কি ক্ষমা করবে? আমরা তো ভুলে যাওয়া জাতি। বাংলাদেশের মানুষ তো কিছু মনে রাখতে পারে না।
অনেক বড় বড় অন্যায় হয়েছিল আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তাদের সেই অন্যায় তো আমরা একদিনের জন্য কেউ মনে রাখিনি। অর্থাৎ যখনকার বিষয় তখন শুনেছি, এক কান্দে শুনেছি আমরা, আর এক কান্দে বের করে দিয়েছি। অর্থাৎ দেখলাম, শুনলাম, জাস্ট এতটুকুই। আবার নতুন কোন ঘটনা ঘটবে তখন সেটার জন্য আমরা অপেক্ষা করতাম। অর্থাৎ ইস্যুর পরে ইস্যু আসতো এই বাংলাদেশে, একটার পর একটা ইস্যু সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করে রাখতো তৎকালীন ফ্যাসিস্ট সরকার। তবে তারা এতটা ক্ষমতাশালী এবং এতটা প্রতিপত্তিশালী বা প্রভাব বিস্তার করতে কখনো সক্ষম হতো না যদি তাদের পেছনে এই ভারত নগ্নভাবে অবস্থান না করত। ভারতের দাদা বাবারা তাদের পক্ষে শুধু অবস্থানই করেনি, একবার নয়, দুইবার নয়, তিনবার অবৈধ নির্বাচন করেছে শেখ হাসিনা সরকার। এরপরও সেই নির্বাচনকে তারা বৈধতা দিয়েছিল সবার আগে। আর এই তিনবার অবৈধ নির্বাচন করার মাধ্যমে কিন্তু শেখ হাসিনা টিকেছিল শুধুমাত্র ভারতের কারণে। ভারত জানতো যে যদি বাংলাদেশের উপরে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয় বা নিয়ন্ত্রণ ধরে রাখতে হয়, তাহলে কোনোভাবেই আওয়ামী লীগের বিকল্প অন্য কোনো রাজনৈতিক দল নেই। তাই তারা আওয়ামী লীগকে একচ্ছত্রভাবে সবসময় সাপোর্ট এবং সমর্থন জুগিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় পাওয়ার বা আশ্রয় নেওয়ার একটা অন্যতম জায়গা হয়ে দাঁড়িয়েছে কিন্তু ভারত। এমনকি যে সমস্ত অভিযুক্ত সেনা সদস্যের ভিতর থেকে অনেকেই আছে তারা পলায়ন করেছে, তাদের কথাও শোনা যাচ্ছে যে তারাও কিন্তু এই ভারতে পালিয়ে গিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ ঘরানা রাজনীতি যারা করেছে তাদের নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে ভারত, এমনটা হয়ে গিয়েছে। অথচ একসময়ের প্রভাবশালী এই রাজনৈতিক দলটি, এই শেখ হাসিনার নেতৃত্বে এই দলটি, তারা কি না কি করেছে। শেখ হাসিনা তো নিজেকে এমনভাবে মানে প্রেজেন্ট করতো যেন মনে হতো যে তার পতন ঘটানোর মতন ক্ষমতা এই দেশে কারণ নেই। শেখ হাসিনা কখনো জানতোই না যে ফেরাউন নমরুদরা তার থেকে আরও বেশি ক্ষমতাশালী ছিল, তাদের পতন হয়েছিল। শুধু পতনই হয় না, এই ফেরাউন প্রায় 1000 বছরের কাছে তিনি রাজত্ব ছিল এবং তিনি ক্ষমতায় ছিল, তারপরও তার কিন্তু পতন হয়েছে। আর মাত্র 15 বছর ক্ষমতায় থাকতেই শেখ হাসিনার ভিতরে যে অহংকার দানা বেঁধে উঠেছিল তার পতনও হয়ে গেল। কেউ কিন্তু ভাবেইনি যে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এত বড় দোর্দণ্ড প্রতাপশালী, অর্থাৎ যেখানে রুট লেভেল থেকে আপ লেভেল পর্যন্ত প্রশাসনের প্রত্যেকটা জায়গায়, এমনকি একটা মসজিদের ইমাম পর্যন্ত, একটা মসজিদের খতিব পর্যন্ত, মন্দিরের পুরোহিত পর্যন্ত, গির্জার আপনার যেখানে আমরা যাই বলি সন্ন্যাসী, সকল ক্ষেত্রে কিন্তু সব জায়গায় এই শেখ হাসিনার লোক তার নিজের লোক বসিয়েছিল। আওয়ামী লীগ করেনি বা তার পরিবারে কেউ আওয়ামী লীগ করে না, সে কখনো আওয়ামী লীগ করে না, এমন কাউকে কোনো পদে বা কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এইভাবে কিন্তু প্রশাসনকে এমনভাবে ছেয়ে ফেলা হয়েছিল যেন একটা নেটওয়ার্কের মাধ্যমে ছেয়ে ফেলা হয়েছিল। তারপরেও কি তারা টিকে থাকতে পেরেছে? টিকে থাকতে পারেনি। একটাই কারণ, শিবিরের ছেলেরা, জামাতের ছেলেরা, ছাত্র দলের ছেলেরা, যারা অকুতভয়, যারা দেশপ্রেমিক এবং দেশপ্রেমিক আরও অন্যান্য সাধারণ জনগণকে, সাধারণ ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে সাথে নিয়ে যারা এত বড় একটা আন্দোলন গড়ে তুলেছিল, যে আন্দোলনের সামনে এই শেখ হাসিনা সরকারের, এই প্রভাবশালী সরকারের কোনো সৈন্য বা কোনো বাহিনী টিকে থাকতে পারেনি, যার কারণে তাদের পতন হয়েছিল। তবে তাদের পতনের পর এত সময় অতিবাহিত হয়ে গেলেও সজীব ওয়াজেদ জয়ের আশা ছিল যতটা বাংলাদেশে আবার পুনর্বিপ্লব ঘটবে এবং যেটার মাধ্যমে আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে। যখন সেই আশাটা একেবারে শেষ হয়ে গিয়েছে তখন কিন্তু সজীব ওয়াজেদ জয় ক্ষমা চাওয়া শুরু করেছে। এখন দেখা যাবে যে একে একে হয়তো শেখ হাসিনাও ক্ষমা চাবে, ওবায়দুল কাদেরও ক্ষমা চাবে, কিন্তু এই জাতিকে ক্ষমা করবে? কখনোও করবে না। কারণ এই জাতি 71 ভোলেনি, যেমন এই 24কেও তারা ভুলবে না। তারা 71কে যেভাবে হৃদয়ে ধারণ করে, 24কেও সেম একইভাবে হৃদয়ে ধারণ করে এই জুলুমবাজদের বিরুদ্ধে তারা সবসময় ঐক্যবদ্ধভাবে তারা এমন একটা সীসা ঢালা প্রাচীরের মতন দাঁড়িয়ে থাকবে যে দেশে, আর এই দেশে কখনো কোনো ধরনের কোনো ফ্যাসিজম আর গড়ে উঠবে না, আর কোনো ফ্যাসিস্টদেরও আর পুনর্বাসিত হওয়ার সুযোগ থাকবে না।